আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পলাতকদের বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রসিকিউশনকে। এর আগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করা হয় আনুষ্ঠানিক অভিযোগ। শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামি করা হয়েছে তৎকালীন বিজিবি প্রধান ও পরবর্তীতে সেনাপ্রধান আজিজ আহমেদ, পুলিশের তৎকালীন আইজি, র্যাব ডিজি, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ডাক্তার দীপুমণি ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে। আছে শামসুল হক টুকু, শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার নামও। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাব সেখানে। এবং এই অঞ্চল শুধু আনোয়ারা নয়, পুরো অঞ্চলে এটার যে অর্থনৈতিক ইম্প্যাক্ট হবে, এখানে যত ধরনের সার্ভিসেস ডেভেলপমেন্ট হবে, এখানে সাপ্লাই চেইন ডেভেলপ করবে, এখানে যারা সবচেয়ে বড় কথা, I was happy to know that we are going to have an accommodation here, right? We are going to have accommodation, which is vital. Because if you do not have an accommodation, it becomes a slum, as you've seen in Dhaka and elsewhere. So the living condition of the workers, I think we are reaching a stage when industry is good. But with that, our living condition of our workers has to go up. With that, environmental considerations has to be met. So our biodiversity is not lost. So I'm sure Chinese investment in Bangladesh are taking care of all that. চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে। রংপুরে এক অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানান জামায়াত আমিরকে নিজেদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। বলেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে জানান মন্ত্রী। কৃষিখাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে অবহিত করেন সরকারের পরিকল্পনা। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চ পর্যায়ের সভা হয়েছে। জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করে গণপূর্ত অধিদপ্তর। আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং সংসদের সঙ্গে সর্বোচ্চ সামঞ্জস্য নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন অতিথিরা। গ্যাসের মজুত ও উৎপাদন দ্রুত কমে যাওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে। চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে বাড়ছে সরকারের ভর্তুকি। গ্যাস সংকটে শিল্প উৎপাদন, নতুন বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ক্ষতির মুখে। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দেশে কমেছে গ্যাসের মজুদ ও উৎপাদন। এলএনজিতে নির্ভরতায় বাড়ছে সরকারের ব্যয় ও ভর্তুকি, যার প্রভাব পড়ছে শিল্প খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। পেট্রোবাংলার হিসেবে 2019-20 অর্থবছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল 12.26 ট্রিলিয়ন ঘনফুট। 2024-25 অর্থবছরে তা কমে হয়
8.15 টিসিএফে। অন্যদিকে দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। এর মধ্যে উৎপাদনে থাকা 20টির সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় 58 টিসিএফে। তবে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও আনা যায়নি উৎপাদনে, বাকি 5টি পরিত্যক্ত। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনে 55% গ্যাস ব্যবহার হয়। এছাড়া শিল্প খাতে 23%, গৃহস্থলিতে 10%, সিএনজিতে 4% এবং অন্যান্য খাতে ব্যবহার হয় 8%। অন্যদিকে শিল্পে গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদন জমা আছে প্রায় 2000, যাদের মধ্যে সংযোগ ফি পরিশোধ করেও 4-5 বছর ধরে অপেক্ষায় অন্তত 550টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের প্রেশার থাকে না, যেটার কারণে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাহত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টও কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন কমায় 110 কোটি ঘনফুট গ্যাস আমদানির পরও ঘাটতি থাকে 115 কোটি ঘনফুট গ্যাস। চলতি অর্থ বছরের মধ্যে 50টি কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার, যার মধ্যে 31টি পুরনো কূপ সংস্কারে দেয়া হয়েছে অগ্রাধিকার। 2028 সালের মধ্যে কূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে 100টিতে। বিপিসি, তিতাস এই সমস্ত কোম্পানি করে সেটা বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, কয়লা খাতে একটা দুর্নীতিগত প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এবং সরকার এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহের প্রায় 30% পূরণ করে এলএনজি। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,000 কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকটে জনভোগান্তি চরমে। তেজগাঁও ফিলিং স্টেশনের চিত্রটি আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আমি এখন যে ফিলিং স্টেশনে আছি সেখানে প্রায় 150 থেকে 200টি গাড়ির সিরিয়াল রয়েছে, যারা সেই সকাল ভোরবেলা থেকে এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে কখন গ্যাস নেবেন। কিন্তু গ্যাসের প্রেশারটি এতটাই কম, যেটি কর্তৃপক্ষ এখানকার বললেন যে এই প্রেশারে আসলে তারা খুব একটা গ্যাস দিতে পারছেন না। হয়তোবা কোনো গাড়িকে দেওয়ার পরে তাদেরকে আবার এই প্রেশারটাকে একটা পর্যায়ে আনার জন্য হলেও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ফলে একটা গাড়িতে গ্যাস দেওয়ার পরে প্রায় 10-15 মিনিট যাবত ধরে তাদের এই যন্ত্রগুলোকে তারা আসলে বন্ধ করে রাখছেন গ্যাসের চাপের জন্য, তারপরে তারা অন্যান্য গাড়িগুলোকে দিচ্ছেন। তো এই করতে করতে আসলে এক একটি গাড়িতে গ্যাস নেওয়ার জন্য যে সময় লাগছে এবং একই সাথে প্রেশার কম থাকার কারণে তাদের পক্ষে আসলে তাদের যে চাহিদা মাফিক সেই গ্যাসটি পাওয়া যাচ্ছে না। ফলে যেটি হয়েছে যে যানবাহনের এই চালকদের দুর্ভোগ তো আছে, এর সঙ্গে আবার দুর্ভোগ যুক্ত হয়েছে যাত্রীদেরও। তার কারণ হচ্ছে ঢাকায় অনেকেই আসলে সিএনজি চালিত যেই যানবাহন সেইগুলোতে চলাচল করে থাকেন, কিন্তু সিএনজি গ্যাসের সংকটের কারণে গত কয়েকদিন যাবৎ ধরেই রাজধানীতে সেই যানগুলোর বেশ স্বল্পতা রয়েছে এবং খুব নগণ্য সংখ্যায় এই যানবাহনগুলো চলছে। ফলে যেটি হয়েছে, ফলে একই সঙ্গে যেহেতু তারা যানবাহন পাচ্ছেন না, আবার অন্যদিকে এই যানবাহনগুলোর ভাড়াও কিন্তু বৃদ্ধি হয়েছে। কারণ হচ্ছে যে যানবাহন চালকরা বলছেন তাদের যেহেতু সারাদিনে মাত্র তারা কয়েকটি ট্রিপ দিতে পারেন, তাদেরকে আসলে জমা খরচটা তুলতে হলেও তাদের আসলে বেশি বাড়তি ভাড়া নেওয়া লাগছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে যানবাহনের চালক, যাত্রী থেকে শুরু করে সকল নাগরিকের উপরেই কিন্তু গ্যাসের এই সংকটের চাপটি কিন্তু পড়েছে। সারিকা। সাগর, ধন্যবাদ আপনাকে। রাজধানী তেজগাঁও এলাকা থেকে আমরা গ্যাস সংকটের খবর জানছিলাম। রাজধানী কাফরুলে বিএনপি কর্মী নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করছেন ডিবি প্রধান। আমরা সরাসরি চলে যাব সেখানে। করেন পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ইউসুফকে মৃত ঘোষণা করে। আহত সবজি বিক্রেতা নানাল সর্দার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় ঢাকা মেট্রোপলিটন যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে তারা মামলার মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়। মামলার ঘটনার সাথে জড়িত নাহিদ শাওন এবং শাফিন আহমদ দ্বয়কে গ্রেপ্তার করে। আটককৃত চঞ্চল ও নাহিদের দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত জিয়ারুলকে মাগুরা জেলার শালিক ঘটনায় জড়িত জিয়াদ মোল্লাকে শরীয়তপুর এবং মাসিম বিল্লাহকে যশোর জেলার থেকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আবির হাওলাদারকে জনগণ পিটুকুনি দিয়ে কাফরুল থানায় সোপর্দ করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। হাফিজ কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাথে হাফিজুল ইসলাম বাবু কাফরুল থানা যুব দলের সদস্য সচিব। এর ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আরবুল ইসলাম বাবু ওরফে ডিশ বাবুর ডিশ এবং অ্যান্টেনা ব্যবসার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছিল। বিরোধের এক পর্যায়ে সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। রাজধানীর কাফরুলে বিএনপি কর্মী নিহতের ঘটনার সংবাদ সম্মেলন করছেন ডিবি প্রধান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এ নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাব সেখানে। ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে, তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি তাদের মধ্যে এর মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলার বিচারের জন্য রেডি হবে এবং তারপর থেকে বিচার কার্য শুরু হবে। আমি শুধু আসামিদের নামটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি আগে একটু নামটা বলি, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। আচ্ছা, সোনেশটা আবার একটু দেখে বলতে হবে। আমি একটু এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী। তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি সেই মেটিকুলাস সেই প্ল্যানের মধ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে, তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরাও সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এবং শুধু তাই না, তিনি সংসদে, পবিত্র সংসদে দাঁড়িয়ে দমবক্তি করে বলেছিলেন যে হেফাজতকে তারা শক্তভাবে মোকাবেলা করেছেন। সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং আলামত হিসেবে আমরা নিয়েছি এবং তিনি গ্রেফতার আছেন। ইতিমধ্যে তিনি অন্য একটি মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। 30 বছর হয়ে শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।